বলেন না তো, আপনি কিভাবে জানেন আমি শার্ট পারফিউম দিয়ে ওইসব করতাম? আগুন মমির মতো একই ভঙ্গিতে বলে উঠল, বলবো না। মোম ভুরু কুঁচকে বলল, কেন? আমার ইচ্ছে। এমন করছেন কেন বলুন না। আগুন মোমের নাক টেনে বলল, সিক্রেট, সব বলা যাবে না। অমনি মোম গাল ভুলালো। আগুনের থেকে সরে আসতে চাইলো, কিন্তু পারল না। আগুন তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। মোমের ঠোঁটে মিটি মিটি হাসি। মোম ছোটার জন্য ছটফট করছে। আগুন তবুও ছাড়ল না। মৃদু থমকে বলল, চিংড়ি মাছের মতো তো লাফাচ্ছ কেন? শান্ত হয়ে কিছুক্ষণ বুকে থাকো। তো দেখছি বইয়ের সান্নিধ্যে কত দ্রুত সুস্থ হয়ে গিয়েছি। তাহলে একবার ভাবো, তুমি সারাক্ষণ আমার কাছাকাছি থাকলে তো কোনো অসুস্থতা আমাকে ছুঁতেও পারবে না। আর তোমাকেও ছকিনার মার মতো কান্না করতে হবে না। মোম চোখ পাকিয়ে বলল, এই সকিনাকে? আগুন ফিজিল হেসে বলল, বলবো, লজ্জা পাবে না তো? বলুন। আগুন মোমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার হবু বাবুর আম্মু। মোমের কান গরম হয়ে গেল। লজ্জারাঙা মুখটা ছড়িয়ে রক্তিম আভা। আগুনের উষ্ণ নিঃশ্বাস মোমের ঘাড়ে আছড়ে পড়ছে। কথা বলার দারুণ আগুনের উত্তপ্ত উষ্ণ ঠোঁটে মোমের কানের লোতে স্পর্শ করেছে। মোম মৃদু কেঁপে ওঠে। পেলিপ একটা হাত খামচে ধরে আগুনের কাঁধ। খালি গায়ে থাকায় আঙুল কিঞ্চিত ব্যথা পেল। মোমের চোখ দুটো বন্ধ। আগুন ভুরু কুঁচকে নিজের কাঁধের দিকে তাকায়। হাতটা নামিয়ে চোখের সামনে ধরল। অমনি ললাটে পড়ল প্রগাঢ় ভাঁজ। চোখ শক্ত করে তাতে দাঁত চেপে ধমকে বলে, আজকের মধ্যে যেন হাতের নখগুলো চামা সমান দেখি। এই নখ আমার ভবিষ্যতের বাধা। মোম পেট পেট করে চোখ খুলে বলল, এই নখগুলো আপনাকে কি করেছে? এখন বেশি কিছু করেনি, তবে পরবর্তীতে করবে। কি করবে? আগুনের মেজাজ খারাপ হলো। মোমকে নিজে থেকে সরিয়ে দিল। মোম হতভম্ব হয়ে গেল। ফসে উঠে নিজে থেকে একদম আগুনের কাছে ঘেঁষে বসলো। আগুন এক বাহু আঁকড়ে ধরে কটমট করে বলল, কি করেছি আমি? এমন করছেন কেন? কিছু করনি, দূরে থাকো, নয়তো আমি কিছু করে ফেলবো। আগুন কলেজ থেকে 3 দিনের ছুটি নিয়েছে। একদিন তো অনুমতি ব্যতীত ছুটি কাটিয়েছে জ্বরের জন্য। মিনার কথায় আরও 2 দিন বাড়িয়ে নিয়েছে ছুটি। যদিও আগুন এখন মোটামুটি সুস্থ, শুধু রাতে অল্প জ্বর ছিল। এতে মিনা অস্থির হয়ে ছেলেকে 2 দিন বাড়িয়ে 3 দিনের ছুটির জন্য অ্যাপ্লিকেশন করালেন। আজকে একটা বিশেষ দিন, সে কথা স্মরণ হতেই আগুনও মায়ের কথায় রাজি হয়ে যায়। এদিকে মোম তো একজন আছেই। আগুন বলে যে সে ঠিক আছে, তা কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু মোম মানতে নারাজ। তার এক কথা, অল্প জ্বর বা থাকবেই কেন, সেই যেখানে ডাক্তার যেই টেস্টগুলো দিয়েছেন সেগুলো এখন করাতে হবে। আর মিনাও মোমের কথা সায় জানিয়েছেন। অজ্ঞাত আগুন বাধ্য হয়ে মোমকে সাথে নিয়ে পরিচিত এক হাসপাতালে টেস্টগুলো করানোর জন্য চলে গেল। সেখানে আগুন চেনা জানা ভালো একজন ডক্টর আছে। মোম বোকরা পড়েছে। চোখ ছাড়া তার অপমস্তক বোকরার আড়াল ঢাকা। আগুন নিজের গাড়ি করে এসেছে। মোমকে সিটে বসিয়ে সুন্দর করে সিট বেল্ট লাগিয়ে দিল। নিজে বসে পড়ল ড্রাইভিং সিটে। মোম এটা সেটা বলছে আর আগুন চুপ করে শুনছে। আগুন ড্রাইভিং করার পাশাপাশি মুখোশের আড়ালে ঢাকা মোমের ক্ষুদ্র আদল তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। কল্পনা করছে কিভাবে তার পিচ্ছি বউ চিকন পাতলা অধৈর্যরা নেড়ে নেড়ে তোতা পাখির মতো বলিয়া উড়াচ্ছে। হাসপাতালে পৌঁছে গেটের বাইরে গাড়ি পার্ক করে মোমের হাত ধরে ভেতরে প্রবেশ করলো আগুন। মোম মাথা এদিক ওদিক ঘুরিয়ে চক্ষু জোড়া দিয়ে অবলোকন করছে হসপিটালের পরিবেশ। হসপিটালে তেমন ভিড় নেই, স্বল্প মানুষের সমাগম। মানুষগুলো পেছনে ফেলে তারা সম্মুখের দিকে এগিয়ে গেল। একতলা বাম দিকে কর্নারে কক্ষের সামনে এসে থামলো আগুন। ভেতরে কাঙ্ক্ষিত মানুষটি ছাড়া অন্য 2জন লোক দেখা যাচ্ছে। আগুন দরজায় নক করলো না। দরজা বাইরে কিছুটা সাইড ঘেঁষে মোমকে সাথে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর লোক 2জন চলে গেলে আগুন দরজা নক করলো। ভরার স্বরে বলে উঠল, মে আই কাম ইন স্যার? কারো গলার আওয়াজ শুনে কক্ষের মধ্যে সুন্দর ডিজাইনের কারুকাজ করা চেয়ারে বসে থাকা ডক্টর আশানুর মাথা উঠিয়ে নজর রাখলো দরজায়। চেনা পরিচিত মুখোপায় দেখে চোখ দুটো চকচক করে উঠেছে। বসা থেকে উঠে খুশিতে গদগদ হয়ে বলে, আগুন, কতদিন পর দেখা হলো আমাদের, কেমন আছিস? বসা হতে উঠে খুশিতে গদগদ হয়ে বলে আগুন, কতদিন পর দেখা হলো আমাদের, কেমন আছিস? আগুন কোনো প্রতিক্রিয়া দেখালো না। দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে। তার পিছনে মোম। আগুনের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আসানোর কাছে এগিয়ে
এসে গম গম গলায় বলল, শালা, আমার চেম্বারে আসতে হলে তোকে আবার পারমিশন নিতে হবে নাকি? ঝড়ে গতিতে ঢুকে যাবি, কোনো সমস্যা নেই। আগুন গম্ভীর কণ্ঠে বলল, সামনে থেকে না সরলে ভেতরে আসবো কীভাবে? আশানুর সরে দাঁড়ায়। আগুন মোমকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। মোমকে দেখে আশানুর ভোর কিছু বলল না। ভদ্রতাসূচক চেয়ারে বসতে বলে নিজেও গিয়ে তার জন্য বর্ধাকৃত জায়গায় বসে পড়ল। আগুন মোমকে চেয়ার টেনে বসিয়ে পাশের চেয়ারটায় নিজে বসলো। আশানুর মুচকি হেসে বলল, আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে হাতে থেকে একটা ফাইল আশানুর দিকে এগিয়ে দিল। রাজবাড়ি কণ্ঠে বলল, কিছু খাব না, জ্বর এসেছে তো 2 দিন আগে। ফ্যামিলি ডক্টর বলেছে এই টেস্টগুলো করে নিতে, যদিও আমার মনে হয় টেস্ট করানোর কোনো প্রয়োজন নেই। তবুও তুই একবার চেক করে জানা। সে না হয় দেখছি, তাই বলে কিছু খাবি না, খালি মুখে চলে যাবি? তুইও কলেজে ব্যস্ত থাকিস, আমিও হসপিটাল নিয়ে। বন্ধুরা মিলে যে একটু সময় আড্ডা দিব, সেই সময়টুকুও নেই। 1 কাপ কফি আনতে, খেয়ে দেখ। আগুন বিরক্তি দৃষ্টিতে তাকায় আসানোর দিকে। আসানোর নিজে একজনের ফোন করে 1 কাপ কফি, 1 গ্লাস জুস আর বিস্কুট নিয়ে যেতে বলল। মমির দিকে চেয়ে হাসি মুখে বলল, এটা কে, তোর বোন নাকি? বাহ, আগে থেকে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। আগে তো এতটা ফর্সা ছিল না, গায়ের রং শ্যামবর্ণে ছিল, আর এখন দুধে আলতা গায়ের রং। বলে হতাশা নিঃশ্বাস ত্যাগ করলো। পুনরায় বলল, বাল, মেহেন্দি সুন্দর হওয়ার জন্য কত রকমের প্রোডাক্ট বের হয়েছে রে। ওই সব মেঘেই তো মেয়েরা মজা সুন্দরী হয়। তুই আবার ভাবিস না তোর বোনকে মেন করে কিছু বলেছি। আমি বাকি মেয়েদের উদ্দেশ্যে বললাম, আর কি। তা ময়ূরী, কেমন আছো তুমি? পড়াশোনা ঠিকঠাক চলছে তো? পড়া নিয়ে কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে ফোন করে জানাতে পারো। আমি যেহেতু একজন ডক্টর, আশা করি তোমার অনেক হেল্প হবে। আগুন তখন চোয়াল শক্ত করে আসানুরের কথাগুলো শুনলো। আসানুর থামতেই টেবিলের উপর বলিষ্ঠ হাতে কিছুটা জোরে থাপ্পড় দিয়ে দাঁতে দাঁত চেপে ধমকে বলল, আর একটা কথা যদি আজাইরা কথা বলিস, তাহলে গরম কবি তোর মুখে ঢেলে দিব। আসানুর হকচকিয়ে যায়। মোহাম্মদ কিঞ্চিত ভয় পেল। আসানুর ব্যগ্র কণ্ঠ বলল, রেগে যাচ্ছিস কেন? ওহো, তোর বোনকে ফোন করতে বলে রাগ করেছিস? আরে, তো রাগ করার কি আছে? তোর বোনের মানে তো আমারও বোন। আগুন গলা ছেড়ে চিৎকার করে উঠল, শাট আপ! আর একবার ওকে আমার বোন বললে তোর শ্বাসনালী চেপে ধরবো। আসানুর শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, ভাই প্লিজ, তুই শান্ত হ। এটা হসপিটাল, এখানে আমার একটা রেপুটেশন আছে। এভাবে চিৎকার করে আমার ইমেজ খারাপ করিস না। আগুন দমে গেল। মুখে এক পলক দেখে শান্ত কণ্ঠে বলল, তোকে যেটা বললাম সেই কাজটা কর। আশানুর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো, তোর বোন না হলে ও কে? আগুন ভাবলে সেই গলায় বলল, তোর ভাবে। আশানুরের চোখ দুটো বড় বড় হয়ে গেল। অবিশ্বাসের সুরে বলে, হোয়াট? আমার তো কোনো ভাই নেই, আমি আমার বাবা মার একমাত্র সন্তান। তাহলে ভাবি আসবে কোথা থেকে? আগুনের মেজাজ খারাপ হলো। চিবিয়ে চিবিয়ে বলল, এই, তুই ডিএমসিতে চান্স পেয়েছিস কীভাবে? আর ডাক্তারি পাশ করেছিস কীভাবে? নাকি ঘুষ দিয়ে চান্স পেয়েছিস? ফুঁসে উঠে আসানোর ভাব নিয়ে গমগমে গলায় বলল, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তবে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিলাম, বুঝেছিস? তাহলে গাধার মতো কথা বলছিস কেন? তোর ভাইয়ের বউ কিংবা অন্য কারো বইয়ের নিয়ে আমি হসপিটালে আসবো, এই তোর বুদ্ধি? ছাগল জানি কোথাকার। আশানু চুপসে গেল। পরবর্তী মোমের দিকে বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে বলে উঠল, তার মানে এটা তোর বোন নয়, বউ? তুই বিয়ে করে ফেলেছিস? তবুও একবার আমাকে জানালি না, গোপন রাখলি, কেন রাখলি? তপ্ত নিঃশ্বাস ছাড়লো আগুন। কণ্ঠ খাদিয়ে এনে বলল, বলার সুযোগ পাইনি তাই বলিনি। ভেবেছিলাম বড় বউ ভাতের আয়োজন করে সবাইকে বলবো। এর ফাঁকে তোকে একবার জানাতে চেয়েছিলাম, ব্যস্ততা আর হয়ে ওঠেনি, সেই জন্য জানাতে পারিনি। আশানুর ঠোঁট উল্টো অভিমানী গলায় বলল, সে যাই হোক, এসব তোর বাহানা। সত্যিকারের বন্ধু মনে করলে সময় করে ঠিকই বলতি। আগুন বিরক্ত কণ্ঠে বলল, টেস্টগুলো কী করবে নাকি চলে যাব? ওদের কথার মাঝে একজন লোক এসে কফি জুস দিয়ে গেল। আগুন কফি খেয়েও মোম কিছু খায়নি। জুসটা বিশেষ করে মোমের জন্য অর্ডার করেছিল আশানুর। আশানুর আর আগুন পুরনো বন্ধু, স্কুল লাইফ থেকে পরিচিত। খুব ভালো বন্ধুত্ব ওদের দুজনের মধ্যে।
আগুন তেমন কিছু শেয়ার না করলেও আশানুর তার জীবনের বেশিরভাগ অনেক কথাই আগুনের সাথে শেয়ার করে। এই যে আশানুর বিয়ে করেছে, তার বউ আফিকা গরিব ঘরের মেয়ে বলে তার মা আফিকাকে ছেলের সাথে বিয়ে দিতে রাজি ছিলেন না। তখন বিষয়টা আগুনকে বললে সে আশানুরের মাকে রাজি করায়। আশানুর আফিকাকে খুব পছন্দ করত, আফিকাও তাকে পছন্দ করত, তবে মুখ ফুটে কখনো বলেনি, কারণ সে গরিব ঘরের মেয়ে। আশানুর যে স্কুলে পড়াশোনা করেছে সেই একই স্কুলে আফিকাও পড়াশোনা করত। তবে আশানুর যখন ক্লাস নবম শ্রেণীতে পড়ে তখন আফিকা এসে তাদের সাথে একই ডিপার্টমেন্টে এসে ভর্তি হয়। প্রথম টিকাতে আফিকার সামলাটে মুখশ্রী মায়ে পড়ে গিয়েছিল। আফিকাও প্রপোজ করলে সে প্রথমে মানতে চায়নি, পরে ঠিকই রাজি হয়েছিল। তাদের সে ভালোবাসা পূর্ণতা পেয়েছে আজ 1 বছর হলো। পড়াশোনা শেষ করে চাকরি পাওয়ার বছর খানেকের মধ্যেই বিয়ে করে নেয়, যার 80% ক্রেডিট আগুন। আগুন ধমকে পুনরায় বলল, উত্তর দিচ্ছিস না কেন? টেস্টগুলো করবি? জ্বর যেহেতু এখন নেই আর তোকেও অনেক ফিট লাগছে, তাই আমার মনে হয় টেস্টগুলো না করালেও চলবে। আগুন মোমের দিকে তাকায়, মোম ইশারা বোঝালো টেস্ট করাতে হবে। আগুন দীর্ঘশ্বাস ছাড়লো, পিছল হেসে বলল, ভাই আমার বউ টেস্টটা না করিয়ে আমাকে যেতে দিবে না। তুই আর দেরি করিস না, জলদি টেস্টগুলো করিয়ে দে। এভাবে বারবার বউ বলায় মোমের লজ্জা লাগছে। মোম মাথা নিচু করে বসে রইল। আশানুর ঠোঁট টিপে হাসে, চেয়ার ছেড়ে উড়তে উড়তে বলে, চল আমার সাথে অন্য রুমে। মোমো উঠে দাঁড়ায়, আগুনের সঙ্গে যেতে চাইল। আশানুর বাধা প্রয়োগ করলো, মুচকি এসে বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি তুমি আগুনের বউ। কিছু মনে করো না কেমন? আজকে তো বেশি কথা বলতে পারলাম না। আমাদের বাসায় আগুনকে নিয়ে একদিন যেও, সেদিন তোমার সাথে অনেক গল্প করবো। আর শোনো, তোমাকে তোমাকে সাথে আসতে হবে না, তুমি এখানে বসো, অল্প কিছুক্ষণের মধ্যে আমি ফিরে আসবো। মোম জবাব না দিয়ে আগুনের দিকে তাকায়। আগুন বলল, তুমি থাকো, আমরা যাচ্ছি। মোম মেনে নিল। আগুন চলে যাওয়ার আশানুপের সাথে। যেতে যেতে আশানুর চনমনি কণ্ঠে জানতে চাইল, ভাবির নাম কি রে? মোম, সুন্দর। তোর নামের সাথে মিল আছে বল। আগুন কিছু বলল না, চুপচাপ হাঁটতে থাকলো। আশানু নিজেই বলল, তোর বউয়ের মুখটা দেখতে পারলাম না, সময় করে একদিন আমাদের বাসায় আসিস, বাবা মা অনেক খুশি হবেন। তুই বিয়ে করেছিস শুনলে আফ্রিকা মোমকে দেখার জন্য বায়না করা শুরু করে দিবে, তাই বলছিলাম কি মোমকে সাথে নিয়ে আমাদের বাসায় আসিস। আগুন গম্ভীর কণ্ঠে জবাব দিল, যাবো। শুনলাম তোর বই নাকি কিছুদিন আগে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন সে ঠিক আছে? হুম, আবেগ একদম ঠিক আছে, তাছাড়াও গুরুতর আহত হয়নি। রিক্সা থেকে নামতে গিয়ে হাঁটুতে কিঞ্চিৎ ব্যথা পেয়েছিল, হাঁটু চামড়া কিছুটা ছিলে গিয়েছে, এখন ঠিক আছে। সময়টা দুপুরের কাছাকাছি, তবুও যেদিন সূর্য যেন মাথার উপর আড়াআড়িভাবে বসে আছে। খড়খড়ে রোদে বাতাসে ছিটে ফোটা নেই বললেই চলে। প্রচণ্ড গরমে মোম ঘেমে উঠেছে, তার উপর গায়ে বোকরা জড়ানো। আগুনও ঘেমে গিয়েছে, অথচ কাঠখোট্টা রোদের মধ্যে দুই নরনারী স্থির হয়ে দাঁড়িয়ে। ইচ্ছে করে এই রৌদ্রোজ্জ্বল রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছে, কারণ তাদের সামান্য সম্মুখে নাইমা দাঁড়িয়ে আছে। আগুন টেস্টগুলো করিয়ে আশানুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে তারা বেরিয়ে এসেছে। আশানুর বলেছে আজকে টেস্টের রিপোর্টগুলো দিতে পারবে না, সে একটু ব্যস্ত আছে, জানিয়েছে 2 দিন পর দিবে। রিপোর্ট কি এসেছে জানার জন্য। মোমের মন ছটফট করলেও আগুনের তেমন কোনো ভাবান্তর হলো না। আগুনের কাছে মনে হয়েছে অযথা টেস্টগুলো করিয়েছে। আগুন আশাবাদী রিপোর্টগুলো সব নর্মাল আসবে। আশানুর থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে এসে যখন গাড়িতে, তখনই কোথা থেকে নাইমা ওদের সামনে চলে আসে। নাইমাকে দেখে আগুন বুকে 2 হাত গুজে শটান হয়ে দাঁড়ায়, ভুরু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আগুনের পাশে মোম দাঁড়ানো। আগুন ভাবছে, এই একটা মেয়ে ঠিক কোন লেভেলের বেহায়া হলে সেদিনে এত কিছু বলার পর, সুন্দরভাবে সব কিছু বোঝানোর পরও আবারও তার নিকট বরাবর ফিরে আসে, যে তাকে 2 পয়সা মূল্যও দেয় না। নাইমা আজকে হসপিটালে যায়নি, ও ঠিক করেছে আগুনের সাথে আরেকবার কথা বলবে, আগুনকে বুঝিয়ে বলবে যেন আগুন বউকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করে। সেই জন্য সকাল থেকে আগুনের বাসার
বাইরে আগুন অপেক্ষা করেছিল। যখন আগুন মোমকে বেরিয়েছে, নাইমা ওদের পিছু পিছু আসাদুল হসপিটাল পর্যন্ত এসে পড়েছে। বোকরা পরিয়ে তার রমণীকে দেখে নাইমা বুঝতে পেরেছে এটাই হয়তো আগুনের বউ, কারণ আগুন বোন এত ফর্সা না। আর আগুন অন্য কোনো মেয়ের সাথে নিয়ে কোথাও বেরো হওয়ার মতো মানুষ নেই। নাইমা হসপিটালের ভেতরে প্রবেশ করেছে। হসপিটালের মেইন গেটের বাইরে দাঁড়িয়ে আগুনের ফিরে আসার অপেক্ষা করছিল। ওরা আসতে একদম আগুনের সামনে এসে দাঁড়ায়। নাইমার চোখ দুটো কিঞ্চিৎ লাল হয়ে আছে, হয়তো কান্না করেছে। ফর্সা বলে কান্নার জন্য আরও সূর্যের প্রখর উত্তাপে মুখ হচ্ছে হালকা রক্তিমভাবে ফুটে উঠেছে। নাইমা মোমের দিকে কঠিন দৃষ্টিতে তাকায়। মোমকে দেখে বুকের ভেতর ক্ষতটা তাজা হয়ে উঠেছে। তীব্র ক্ষোভে মাথা নাড়া দিয়ে চড়ছে সমান তালে। নাইমার বুক জ্বলছে, ভালোবাসা হারানো আগুন দাউ দাউ করে জ্বলছে। ইচ্ছে করছে এই অসভ্য মেয়েটাকে এক্ষুনি নিজের হাতে খুন করতে। এই মেয়েটা যেন আজও আগুন পায়নি। অসভ্য মেয়েটা না থাকলে আগুন কাকে বিয়ে করতো? অবশ্য নাইমা কী করতো? এই মেয়েটা যেন আগুন ওকে প্রত্যাখ্যান করেছে, অপমান করেছে। এখন নাইমা যা বলবে তাকে যদি আগুন রাজি হয় তাহলে তো ভালো, নয়তো মেয়েটাকে নাইমা ছাড়বে না, কিছুতেই না। মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে নাইমা আগুনের দিকে তাকায়। শুষ্ক ঢোকিলে শান্ত কণ্ঠে বলল, আমার তোকে কিছু বলার আছে। আগুন ভাবতেছেন গলায় জবাব দিল, আমার তোর কথা শুনে বিন্দুমাত্র ইচ্ছে নেই। খুশি ওঠে নাইমা, ঝাঁকানো গলায় বলল, ইচ্ছে নেই মানে কি? হ্যাঁ, ইচ্ছে না থাকলে তোকে শুনতে হবে। এখন ভুরু কুচকে চেয়ে বেশি দাম্ভিকভাবে চড়া গলায় বলে, কার সামনে দাঁড়িয়ে কাকে কি বলছিস? কোনো হুঁশ আছে? আমি আগুন শিকদার, নিজেরটা ছাড়া অন্য কারো মসজিদে চলি না, এটা তো তুই ভালো করেই জানিস। তবুও জেট খেলাতে চলে এসেছিস। নাইমার চোখ দুটো টলমল করে উঠল। টুপ করে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো গালে। তুরন্ত হাত দিয়ে গাল মুছে দিল। রাশভারী গলায় বলল, জেট খাটাতে আসিনি, শুধু কয়েকটা কথা বলতে এসেছি। যেই তোর একটা একটা শুনতে আমি ইচ্ছুক নই। সেখানে কয়েকটা কথা বলতে চাস, কথাগুলো বলেই আমি চলে যাব। আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে কপট রাগ দেখিয়ে বলল, বল, তাড়াতাড়ি বলিস, আমাকে দ্রুত বাসায় ফিরতে হবে। নাইমা বার কয়েক ঢোক গেলে শীতল গলায় বলল, আচ্ছা আগুন সত্যি করে বলতো, আমি কি দেখতে খুব খারাপ? পাশে দাঁড়ানো মেয়েটি নিশ্চয়ই তোর বউ। আমার দিকে ভালো করে তাকিয়ে বলতো, ওর থেকে কি আমি কম সুন্দরী, নাকি আমার মধ্যে কোনো কিছু কমতি আছে? তাহলে কেন আমাকে রেখে এই মেয়েটাকে বিয়ে করলি? কী নেই আমার মধ্যে বল, কী নেই আমার মধ্যে যা এই মেয়েটার মধ্যে আছে? শেষের কথাটা চিৎকার করে বলে ডুকরে কেঁদে উঠল নাইমা। এগিয়ে এসে আগুনের সাথে আরেকটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। আগুনের হাতের স্পর্শে নাইমার শরীর কিঞ্চিৎ স্পর্শ লাগে। আগুন ছিটিয়ে দূরে সরে দাঁড়ায়। নাইমা তাচ্ছিল্যে হাসে। আগুনের চোখে চোখ রেঙে ভাঙা গলায় বলে উঠল, তুই কি অনুভব করতে পারছিস না আমার বুকের জ্বালা? তুই কি শুনতে পারছিস না আমার হৃদয়ের ব্যাকুলতা? তুই কি উপলব্ধি করতে পারছিস না আমার মনের সূক্ষ্ম ব্যথা? এতটা পাষাণ হোস না আগুন, এতটা পাষাণ হোস না। আমি সহ্য করতে পারছি না রে। তুই এই মেয়েটাকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করে নে প্লিজ। শুধু আমাকে ভালোবাসা দে। তোর নামের পাশে ওই অশুভ মেয়েটার নাম কেটে আমার নামটা জুড়ে দে। আগুন বিরক্ত হলো। ঘুরে ফিরে আবার সেই এক কথা। মোম যেন নিরুভূমিকা পালন করছে, কিছুই বলছে না, চুপ করে দুজনের কথাগুলো শ্রবণ করছে। আগুন দীর্ঘশ্বাস বাধা দিল। চোয়ালদয় শক্ত হয়ে উঠেছে, রাগ হচ্ছে খুব। রাগে ফর্সা মুখোশের রক্তিভাব ফুটে উঠেছে। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করে গভীর কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, লিমিট ক্রস করিস না নাইমা। তোকে বারবার ওয়ার্নিং দিয়েছি, তবুও একই কাজ বারবার করেছিস। এখন তো অলরেডি নিজে লিমিট ক্রস করে ফেলেছিস। মিডিয়ালে হাত তোলা পছন্দ করি না। ওই টাইপের ছেলেদের মতো হয়তো পারিনি এখনও, সেই জন্য কিছু বললাম না। নয়তো আমার বউকে আমার সামনে দাঁড়িয়ে অসভ্য বলার স্পর্ধা দেখানোর জন্য মিনিমাম গুনে গুনে তোকে 4টা থাপ্পড় মারা উচিত ছিল আমার। ফায়দার যদি মোমকে নিয়ে আরেকটা বাজে কথা বলিস তাহলে তোর জিপ টেনে আমি ছেড়ে ফেলবো। বন্ধুত্বের খাতিরে ভালোবাসা দেখেছিস, কিন্তু আমার রাগ এখনও দেখিসনি। তোকে তো বলেছিলাম আমার সামনে আর আসবি না। আমাকে আবারও বলছি, ভালো করে তোর এই বিকৃতি মস্তিষ্ক ঢুকিয়ে নে। আমি আমার সহধর্মিণী মোমকে নিয়ে খুব খুশি। আগুন অস্তিত্ব জুড়ে শুনি মোমের বসবাস সারা জীবনের জন্যই থাকবে।
তোর মতো কুৎসিত মনের অধিকারী নারী কখনই আগুনের সংস্পর্শে আসতে পারবে না। আর কি বললি, মোমের জন্য তোকে রিজেক্ট করেছি? লাইক সিরিয়াসলি, তোর কথা শুনে ভীষণ হাসি পাচ্ছে। মোমের সাথে বিয়ে না হলে তোকে আমি কখনোই বিয়ে করতাম না। তোকে তো আমি প্রেমিকার নজরে দেখিনি, তাহলে বিয়ের প্রশ্ন আসছে কোথা থেকে? অন্য কাউকে বিয়ে করলে অর্থাৎ তোকে বিয়ে কখনোই করতাম না। তোকে আমি জাস্ট বন্ধু ভাবতাম, এর বেশি কিছু না। তবে আজকের পর তোকে আমার বন্ধু ভাবিনি, রুচিতে পাচ্ছে। এটা আগুন শিকদারের কথা। আর লাস্ট কথা হলো, তোর যদি ন্যূনতম লজ্জাবোধ থেকে থাকে তাহলে আর কখনো আমার সামনে আসবি না।